এরপরেই আসছি কথোপকথনে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত আচার্য পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। তিনি ছায়ানট আয়োজিত শুদ্ধ সঙ্গীত উৎসবের উদ্বোধন করার জন্য ঢাকায় এসেছেন। গত ২৬ ডিসেম্বর শিল্পকলা একাডেমিতে হয়ে গেল তার একক শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা। এই উপমহাদেশে অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় সঙ্গীতে ডক্টরেট ডিগ্রি পাওয়া প্রথম শিল্পী। এছাড়া তিনি ভারতের পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কথা বলি উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত আচার্য পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমাদের অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। কেমন লাগছে এবার প্রথম বাংলাদেশে এসে শুরুতেই সেই অভিজ্ঞতা? আমার তো এই প্রথম আসা। জি, আমি এসে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি এবং আমরাও অনেক ভাগ্যবান যে আপনার মতো একজন গুরুজির সংস্পর্শে আমরা আসতে এত বড় দেশকে দেখা এবং দেশকে বোঝা জানা। আমার এখন ভাবছি যে এই জীবনের শেষ অধ্যায়ে এসে এই যদি অভিজ্ঞতা সঞ্চয় না করতে পারতাম তাহলে আমার জীবন অভিজ্ঞতা অসম্পূর্ণ থেকে যেত। খুব ভালো লাগলো। আমি দেখছি যে এখানে সঙ্গীতের চর্চা হচ্ছে, যথেষ্ট পরিমাণে চর্চা হচ্ছে। অনেকেই চর্চা করেন, নানা জায়গায় বোধহয় শিক্ষায়তন হয়েছে সঙ্গীতের, আর অনেকে এককভাবে নিজস্বভাবে তারা সঙ্গীত শিক্ষা দান করছেন। অনেকেই বোঝেন যে দেখলাম শ্রোতা, আমি ২-৩ জায়গায় গান করলাম। কি অভিজ্ঞতা হলো ওস্তাদজি এবার? মানে শ্রোতা, আমরা যারা গান করি তারা গান করতে করতে বুঝতে পারি যে শ্রোতা, সমঝদার শ্রোতা কে বা সমঝদার শ্রোতা কে নয়। কারণ গান করলে তাদের একটু মাথা নড়ে উঠবে। এখানে অনেককে দেখেছি মাথা খুব নাড়াচ্ছে। মাথা না নড়লে আমাদের আবার একটা ভয় লাগে যে তাহলে বোধহয় আমার গানটা খুব উচ্চমানের হচ্ছে না বা তাদের স্পর্শ করছে না। সেটা হয়তো আমারই দোষ, এটা আমারই হয়তো ত্রুটি, যার জন্য আমি তাদের অন্তরে পৌঁছতে পারছি না। কিন্তু এখানে অনেকেই দেখলাম মাথা নাড়ছেন, খুব তারিফ করছেন, এমনকি হাততালি দিচ্ছেন। গানের মাঝখানে যেখানে ভালো লাগছে হাততালি দিচ্ছেন সবাই। আবার এই শিল্পকলা একাডেমিতে গত ২৬ ডিসেম্বর আপনার একক উচ্চাঙ্গ সঙ্গীত সন্ধ্যা। শিল্পকলা একাডেমিতে তো তারা সব এসে একবারে আমার মঞ্চের কাছে সবাই এলেন, এসে দাঁড়িয়ে কি আমাকে যে কিভাবে ধন্যবাদ জানালেন, আর তারা যে কত খুশি হয়েছেন এ কথা কত আন্তরিকভাবে জানালেন, স্বতঃস্ফূর্তভাবে জানালেন। আমি এইরকম শ্রোতা, এত আগ্রহী, এত আবেগে আপ্লুত শ্রোতা কলকাতায় দেখিনি। সেদিক থেকে বলবো যে কলকাতায় গান করে যে আনন্দ পেয়েছি তার চেয়ে কম তো নয়, তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি। আমরাও অনেক আনন্দিত আপনার মুখ থেকে এই ধরনের একটি কথা শুনে। ওস্তাদজি, যদি একটা তফাৎ আছে, তফাৎ এখানে। কলকাতায় কখনো কখনো হয়েছে যে গান করতে করতে ভালো জায়গায় হাততালি দিয়েছে, কিন্তু এখানে এক এক জায়গায় কত হাততালি পড়ছে, তারপরে মাথা নাড়ছে, তারপরে সব এসে যেভাবে উচ্ছ্বসিত হয়ে আমাকে অভিনন্দন জানাচ্ছে বা তাদের ভালো লেগেছে কথা বলছেন। আমি নিজেই আবেগে আপ্লুত হয়ে গেছি। বাহ, এমন কি সুন্দর জায়গায় এলাম। আমি না এলে আমি ঠকতাম, একেবারে বঞ্চিত হতাম। এই আমার খুব তো বয়স হয়ে গেছে, কতদিন জীবিত থাকবো জানি না, কিন্তু সেটা বড় কথা না। আমি একটা অভিজ্ঞতা সঞ্চয় করে গেলাম এবং আমি বলবো কলকাতায় গিয়ে আমার ছাত্রছাত্রীদের বলবো, যাদের সঙ্গে দেখা হবে বলবো যে কি সুন্দর দেশ, তোমরা যাও, দেখো, অভিজ্ঞতা অর্জন করো। কি বিরাট হয়েছে এখন ঢাকা শহর, কলকাতাকে ছাপিয়ে গেছে। এগুলো জানা দরকার, কিন্তু জানতে পারে না। তার কারণ হচ্ছে, মস্ত বড় কারণই হচ্ছে যে কলকাতায় কোনো চ্যানেল, বাংলাদেশের কোনো চ্যানেল ওখানে যায় না, আমরা দেখতে পাই না। আমাদের সেজন্য ভীষণ আক্ষেপ, ভীষণ ক্ষোভ। যার জন্য সাংস্কৃতিক আদান প্রদান যেটা, এটা একেবারে যদি একটা ব্যারিকেড পড়ে যায়, দেয়াল যদি পড়ে যায়, তাহলে তো মুশকিল। সাংস্কৃতিক আদান প্রদান দরকার। আপনাদের কাছ থেকে কিছু নেবার আছে, আমাদের কাছ থেকে আপনাদের কিছু নেবার আছে।
এই মিলেমিশে যে একটা সাংস্কৃতিক সমন্বয়, একটা একটা যৌথ সংস্কৃতি যে গড়ে উঠবে, জি সেখানে তো বাধা পাচ্ছে। গড়ে ওঠা দরকার, আমাদের জানতে হবে, আপনাদেরও ভালো করে জানতে জানতে হবে হবে। জি অবশ্যই। ওস্তাদ জি, এই একটু কথাই। শুদ্ধ সঙ্গীত চর্চা প্রসঙ্গে জানতে চাইবো যে হ্যাঁ। ওপার বাংলায় এবং আমাদের দেশে মানে কি তফাৎ রয়েছে, কিংবা আমাদের দেশ আসলে কতটুকু এগিয়েছে বলে আপনার এবার এগিয়েছে, মনে অনেক হচ্ছে? এগিয়েছে। তবে ওপার বাংলায় অনেক দিনের চর্চা, জি। তো বহুকালের চর্চা। সেই দিক থেকে আসলে কি করণীয় আমাদের আমাদের একটু জানতে চাই আপনার কাছ থেকে। করণীয় হচ্ছে দুটো। একটা হচ্ছে শেখার জন্য উৎসাহ দিতে হবে, এর জন্য বিজ্ঞাপন দরকার কাগজে, যে এই শিক্ষায়তনে উচ্চাঙ্গ সঙ্গীত, শুদ্ধ সঙ্গীত শেখানো হয়। এই বিজ্ঞাপন দিয়ে জি তাদের উৎসাহিত করতে হবে, তাদের টেনে আনতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে কলকাতার থেকে ভালো ভালো গায়কদের আনতে হবে, গানের সম্মেলন, গানের অধিবেশন করতে হবে। গান, নিজের স্থানীয় শ্রোতাদের গান শোনা এক জিনিস, আর বাইরের থেকে গায়ক এলে তার গান শোনাটা অন্য জিনিস, হ্যাঁ, অভিজ্ঞতা। জি স্থানীয় বলছি, স্থানীয় গায়কদের গান শোনা, আমি শ্রোতা বলে ফেললাম। জি স্থানীয় গায়কদের গান শোনার আনন্দ, আর বাইরের থেকে যদি কেউ আসে সেটা অন্য কৌতূহল, অন্য উৎসাহ, অন্য রকম অনুভূতি নিয়ে জি তারা আসবেন, শুনবেন এবং উৎসাহিত হবেন। বাড়িতে গিয়ে আবার গান চর্চা করতে আরম্ভ করবেন, সঙ্গীত চর্চা ভালো করে। জি জি ভালো ভালো সব শিল্পী আছেন কলকাতায়, বড় বড় সঙ্গীত শিল্পী আছেন, তাদের আনা দরকার। জি তবেই এই, আমি বলছি না যে এবার ভারতবর্ষের, সে তো অনেক খরচার ব্যাপার। অবশ্যই। আর শুধু ওস্তাদ জি, আমরা আপনাকে বম্বে জানি। টম্বে থেকে আনতে গেলে অনেক জি ব্যয় সাপেক্ষ ব্যাপার, কিন্তু কলকাতা থেকে অনায়াসই আনা যায়। অনেকেই ভালো গাইছেন, জি এরা শুনুন। আবার এরা যখন ভালো গাইবেন, দারুণ গাইবেন, তারা কলকাতার লোকেরা নিশ্চয়ই তাদের আমন্ত্রণ জানাবে, জানাবে। জি তাদের গান শুনবে। জি ওস্তাদ জি, আপনাকে আমরা জানি যে বিশ্বপুর ঘরানার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত গুরু আপনি। তো এই ঘরানা সম্পর্কে একটু জানতে চাইবো যে বিভিন্ন ঘরানার সঙ্গীত রয়েছে, ঘরানার সৃষ্টিটা আসলে কি করে হয়েছিল? ওটা শোনা যায়, এই নিয়ে যদিও বিতর্ক আছে, জি যে তানসেন বংশের একজন গায়ক বাহাদুর খাঁ, জীবন খাঁর ছেলে বাহাদুর খাঁ বিষ্ণুপুরে কিভাবে চলে এসেছিলেন, আচ্ছা তার গান শুনে তদানীন্তন যে বিষ্ণুপুরের মল্লরাজ খুব গান শুনে খুশি হয়ে তাকে ওই বিষ্ণুপুরের রাজদরবারের সঙ্গীতজ্ঞ গায়ক হিসেবে নিযুক্ত করেন। তার মাধ্যমে বিষ্ণুপুরে ওই ধ্রুপদের চর্চা শুরু হয়। আচ্ছা এবং সেখানকার বাঙালিদের মধ্যে প্রথম রামশঙ্কর ভট্টাচার্য, তিনি তার শিক্ষা লাভ করেন তার কাছ থেকে এবং ভালোভাবে ধ্রুপদ আয়ত্ত করেন। এবং রামশঙ্কর ভট্টাচার্যের শিষ্য প্রশিষ্যরাই বিষ্ণুপুর ঘরানাকে গড়ে তুলতে সাহায্য করেন। সেখান যেমন থেকে। একজন খুব নাম করা যদু ভট্ট, নাম হয়তো শুনেছেন, জি খুব নাম ছিল, তিনি ত্রিপুরাতেও এসেছিলেন। তারপরে রাধিকা প্রসাদ গোস্বামী, তারপর জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, এসব বিখ্যাত বিখ্যাত সব গায়ক। আর গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন, রবীন্দ্রনাথ ওর কাছ থেকে অনেক গান নিয়ে বাংলায় রূপান্তরিত করেছিলেন, উনি সব স্বরলিপি করেছিলেন। তারপর রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের ছেলে, আমার বাবা সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমাদের আবার এই বংশ পরম্পরায় গানের চর্চা চলছে। জি আমার বাবা, জি। আমি, আমার ভাই নিহাররঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য ভাই সব, তারা গান চর্চা করেন। আমার ছেলে, আমার নাতি, আমার ছেলেও প্রতিষ্ঠিত গায়ক। এইভাবেই আমাদের সব ঘরানা, মানে আমাদের বংশ পরম্পরায়, পিতা পুত্র পরম্পরায়, আচ্ছা এটা বোধহয় আমাদের মধ্যেই সবচেয়ে একমাত্র আছে যে এতদিন ধরে আমরা চালিয়ে এসেছি। জি আসলে বিষ্ণুপুর ঘরানা তো গানের চর্চা হতো, আর বিষ্ণুপুর ঘরানারই তো হলেন গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, জি। তার বাবা
অনন্তলাল বন্দ্যোপাধ্যায়, তবে রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এই করে তারপরে পরের প্রজন্ম, আমার বাবা, আমার কাকা রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রভারতীর ডিন ছিলেন জি সঙ্গীত বিভাগের। জি, এবং আপনিও রবীন্দ্রভারতী আমি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীয় রবীন্দ্রভারতীর বিভাগীয় আমি প্রধান হেড ছিলেন। ছিলাম। জি এরপর এইভাবেই হচ্ছে, আচ্ছা। চলছে। তারপরে আমার তো অগণিত ছাত্রছাত্রী সব আমারও আছে, আমার ভাইয়ের আছে, আমার ছেলের আছে, প্রচুর জি সব ছাত্রছাত্রী এইভাবে ছড়াচ্ছে আর কি জি। গান। ওস্তাদ জি, একটা ছোট্ট খেয়াল কি আমরা শুনতে পারি? যদিও জানি যে আসলে তানপুরা ছাড়া সেইভাবে গাওয়াটা খুব হ্যাঁ, ডিফিকাল্ট খেয়াল হয়ে যাবে। কিভাবে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র নেই যে তার একটা সাহায্য পাবো। দেখি রো पायली जा झनकार मोरी पायली आ झनकार मोरी जनन जनन बाजे झनकारी पायली आ झनकार पिया समझामो समझत नाही सासन नदी मोरी देगी गारी पायलिया झनकार आ आ आ पायलिया झनकार आ पायलिया झनकार। এটুকু খুবই শুধু চমৎকার। গলায় যে কি করে মনে হলো হবে? না যে শুধু গলায় শুধু শুনছি, গলাতে হচ্ছে। সত্যি সেটা মনে হলো না ওস্তাদ জি। আর স্কেলটাও ঠিক করতে পারিনি, একটু চড়া হয়ে গেছিল, জি। যার জন্য উপর দিকটা কষ্ট হচ্ছিল। আচ্ছা ওস্তাদ জি, আপনাকে বলা হয় যে এই উপমহাদেশের অন্যতম তান বিশারদ। আসলে এই যে মানে এত সুন্দর করে এত সুন্দর করে তান রপ্ত করা, ও। একটু কৌশলটা আমাদেরকে আজকে শিখিয়ে দিয়ে যান। ও বাবা, তান সব জিনিসের একটা ভেতরের ব্যাপার আছে। কণ্ঠ যেমন জি তৈরি করা যায় না, একটা ভেতরে থাকে একটা সুন্দর কণ্ঠ, মধুর কণ্ঠ, জি তারপর তাকে গড়ে তুলতে হয়। শুধু কণ্ঠ থাকলেই তো হলো না, গাইতে জানতে হবে। গাওয়ার জন্য পদ্ধতি আছে, তার কিভাবে কণ্ঠটিকে গড়ে মানে সঙ্গীতের উপযোগী করে তুলতে হয়, সে একটা শিক্ষার ব্যাপার আছে। আচ্ছা টান মানে হচ্ছে গলার ফ্লেক্সিবিলিটি, গলার নমনীয়ত্ব, জি গলার একটা দ্রুত মুভমেন্ট, যাতায়াত। এটাও ভেতরের ব্যাপার, এটা ভেতরের মাসলসের এমন একটা ফরমেশন যে সে সাহায্য করে তাড়াতাড়ি দ্রুত গতিতে টান বার করার, এটা ভেতরের। কিন্তু এর সঙ্গে আবার এর সাধন প্রক্রিয়া আছে, সে ঠিকভাবে চর্চা করতে হয়, শিখতে হয়। শেখাটা এবং চর্চাটা আসলে মেইন বিষয়, ওইটা হচ্ছে আসল। আচ্ছা। আর গলা টান যদি ভেতরে থাকে তার পক্ষে খুব সহজ হয়, আর ভেতরে যদি না থাকে কষ্ট হবে। তবে চেষ্টা করলে হয়। একটা জিনিস আমি দেখেছি, যাদের ভেতরে টান আছে তিনিও চর্চা করেছেন, আর ভেতরে টান হয়তো সেভাবে সেরকম ভেতর থেকে বেরোয় না, কিন্তু তিনি ছেলেবেলার থেকে নিয়মিত শিক্ষা পদ্ধতিতে চর্চা করে 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 তিনি ওই রকম ধরনের টান বার করতে পারেন। কিন্তু তফাৎ একটা জায়গা হয়ে যায়, এই একটা স্বচ্ছন্দ স্বতঃস্ফূর্ত টান, তার যে মাধুর্য, ঠিক সেই মাধুর্যটা পাওয়া যায় না। কিন্তু উনি টান করতে পারবেন, ওর সঙ্গে পাল্লা দিতে পারবেন। ইনি যেমন টান করছেন, ইনিও টান করতে পারবেন, করে পাল্লা দিতে পারবেন। তফাৎ একটা থেকেই যাবে, তফাৎ একটা কোথায় একটা স্বতঃস্ফূর্ততার জন্য যে তার যে মিষ্টত্ব, সৌন্দর্য, সেইখানে একটু তফাৎ থেকে যায়। ওস্তাদ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তারপরে মনে হচ্ছিল যে আরো কিছুক্ষণ গল্প হলে। অনেক ভালো লাগলো আজকে যে আপনাকে আমাদের মাঝে পেয়েছি, এবং আমরা চাইবো আপনি অবশ্যই আবার আমাদের বাংলাদেশে আসবেন এবং আমাদের মাঝে সময় দিবেন। আমার খুব ভালো লাগছে, আমি যদি আবার আসতে পারি আমি নিজেই ভাগ্যবান বলে মনে করব। আপনাদের সঙ্গে এই যে আপনি এত আমাকে সব জিজ্ঞেস করলেন, কত সুন্দর সুন্দর কথা, সব প্রশ্ন করলেন, কত দামি প্রশ্ন করলেন,
আমি উত্তর দিলাম, উত্তর দিয়ে আমি খুব পরিতৃপ্ত, আমার খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ ওস্তাদ জি। আচ্ছা, নমস্কার।